স্বাগতম সবাইকে আর্থিক অবস্থার বিবরণীতে। আমরা এই পর্বে দেখাবো চলতি সম্পদগুলো কি কি, টোটাল সম্পত্তিগুলো কি কি। তার ভিতরে প্রথম নম্বরে আছে চলতি সম্পদ। চলতি সম্পদ কি? যে সম্পদগুলি একেবারে খুব কাছাকাছি সময়ের সাথে সাথে নগদ অর্থে রূপান্তর করা যায়, এগুলোকে বলা হয় চলতি সম্পদ। তো অনেকগুলো চলতি সম্পদ আছে, তো আমার যেই কয়টা মনে থাকবে আমি ওই কয়টা লিখতেছি। যেমন নগদ টাকা। নগদ টাকা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কাছের সবচেয়ে প্রথম চলতি সম্পদ হলো নগদ টাকা। মানে এটাই চলতি সম্পদ। যে বাকিগুলোও চলতি সম্পদ, যেগুলোকে নগদে রূপান্তর করা যায়, তো এটাতে রূপান্তর আছেই। আচ্ছা, এটা থাকতে পারে ব্যাংক জমা, থাকতে পারে ব্যাংক জমা, থাকতে পারে এই দুইটা জিনিস থাকতে পারে। এরপরে সাপ্লাইজ থাকতে পারে। সাপ্লাইজ থাকতে পারে। সাপ্লাইজ মানে কি? আমার ব্যবসায় কাজকর্ম করার জন্য আমি যেই মালামাল কিনে রাখছি, এখানে কিছু মানে এটা হলো সাপ্লাইজ। বলতে যেই কাজগুলো করতে গিয়ে আমাদের যেই জিনিসগুলো দরকার হয়, এগুলোকে বলা হয় সাপ্লাইজ। এই জিনিসগুলো যদি থাকে সাপ্লাইজ, এটা হলো সম্পদ, চলতি সম্পদ। এগুলো যে কোনো সময় বিক্রি করে নগদে রূপান্তর করা যাবে। তারপর হলো অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি। মণিহারি হলো কি? খরচ, মানে আনুষঙ্গিক টুকিটাকি জিনিসপত্র, এটাকে বলা হয় মণিহারি। ঠিক আছে? যে পানির ট্যাপ টুব এটা সেটা কিনে লাগে, এগুলো মণিহারি। কিন্তু এটা যখন অব্যবহৃত থাকে যায়, এটাকে বলা হয় চলতি সম্পদ। এটা গেল। অব্যবহৃত মণিহারি থাকতে পারে, সাপ্লাইজ থাকতে পারে, ব্যাংক জমা, হাতে নগদ থাকতে পারে। এরপরে সমাপনী মজুদ পণ্য থাকতে পারে। সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য, লাস্টে যে পণ্যটা বিক্রি হয় না, যে পণ্যটা আমার কাছে জমা আছে, এটাও চলতি সম্পদ হিসাবে আমরা এখানে সমাপনী মজুদ পণ্য লিখব। এছাড়া আছে কি? এমন আমরা যে খরচগুলো করি, যদি অগ্রিম প্রদান করি, আমরা বাড়ি ভাড়া আসে মাসে 10,000 টাকা, আমরা কী করলাম? ওনাকে 1 বছরের টাকা একেবারে দিলাম। তো 2 মাস গেল, বাকি 8 মাসেরটা আমার অগ্রিম আছে এখনও। তো অগ্রিম খরচ, এগুলো চলতি সম্পদ বলে। অগ্রিম খরচগুলা চলতি সম্পদ। এরপরে এমন হইতে পারে যে আয় হয়েছে কিন্তু আয়টা পাই না, অর্থাৎ কি? বকেয়া আয়। যে আয় করছি আমি, কিন্তু আয়টা আমার হাতে পাই নাই। যেমন এটাকে আমরা কি লিখতে পারি? প্রথম হলো দেনাদার। দেনাদার বা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব লিখতে হবে। অথবা কি? বকেয়া আয়। বকেয়া আয়, অর্থাৎ আয় করছি কিন্তু এগুলো এখন আমরা হাতে পাই নাই, এটাকে বলা হয় বকেয়া আয়। আর কি হইতে পারে চলতি সম্পদের ভিতরে? ব্যাংক জমা লিখলাম, হাতে নগদ, সাপ্লাইজ, অব্যবহৃত মণিহারি, সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচ, দেনাদার, প্রাপ্য হিসাব, বকেয়া খরচ, বকেয়া আয় খরচ না। এগুলো মোটামুটি কথা কি? চলতি সম্পদ। তারপর 2-1 আমার মনে নাও থাকতে পারে, এটা তোমরা অঙ্ক করতে গেলে বাকিটা হয়। এরপর হলো কি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের ভিতরে প্রথমে আছে 1 নম্বরে আসবাবপত্র। এই স্থায়ী সম্পদটা তার আগে একটু বলে নিই, যেগুলো হলো কি? কারবারের জন্য অনেক দিন ব্যবহারের জন্য ক্রয় করা হয়, এগুলো স্থায়ী সম্পদ, অনেক দিন ব্যবহার করা যায় যেটা, যেমন আসবাবপত্র। তারপর কলকব্জা যন্ত্রপাতি। কলকব্জা যন্ত্রপাতি। তারপরে কি আছে? সরঞ্জাম। সরঞ্জাম, এগুলা কি? স্থায়ী সম্পত্তি। যেমন ভূমি আছে স্থায়ী সম্পত্তি, দালান কোঠা, দালান আছে, এগুলো স্থায়ী সম্পত্তি। আসবাবপত্র, কলকব্জা যন্ত্রপাতি, সরঞ্জাম, ভূমি, দালান, এগুলা আর কি? স্থায়ী সম্পত্তি। এরপরে সুনাম থাকতে পারে। স্থায়ী সম্পত্তি কি থাকতে পারে? এখন বলতে পারো যে সুনাম কি? কি সুনাম হলো কি? একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ খুব রান করতেছে, খুব ভালোভাবে ব্যবসা করতেছে। তো এই প্রতিষ্ঠানটা নাম শুনলি, হ্যাঁ ওই প্রতিষ্ঠান ওইখানে আছে, এটা ভালো। এই যে ভালো এই নামের কারণে ওনার বেচা বিক্রি বেশি হইতেছে। যদি ওনার এই নামটা না থাকতো বা ওনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে এই নাম না থাকার কারণে তার বেচা বিক্রি কম হইতেছে, তার আয় কম হইতেছে। অর্থাৎ ওনার এই সুনামটা থাকার কারণে ওনার যে আয় হইতেছে, এই কারণে সুনামটাকে একটা সম্পদ হিসেবে ধরা হয়। তো এখানে আমরা যে স্থায়ী সম্পদগুলো লিখছি, এগুলো লেখার ক্ষেত্রে আমরা এ থেকে যে অবশ্যই হয়, কারণ কি? আমি একটা আসবাবপত্র কিনলাম 20,000 টাকা দিয়ে, কিছুদিন পরে সেটার দাম 20,000 থাকবে না, অর্থাৎ
অর্থাৎ দিন দিন কমতে থাকবে। এই আসবাবপত্র, কলকবজা, সরঞ্জাম, ভূমি, দালান এগুলার যদি কোনো অবচয় থাকে আমরা পুঞ্জীবিত অবচয়গুলোকে বাদ দিয়ে নিব। সুনাম থাকলে সুনামের অবলোকন করব, অবলোকনটা বাদ দিব। এরপরে থাকতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকতে পারে। বিনিয়োগ লেখা থাকলে আমরা মনে করবো এটা দীর্ঘমেয়াদী, কারণ কি বিনিয়োগ তো আর এক বছরের জন্য হয় না, 1 বছরের অধিক সময়ের জন্য হয়, এটাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখব। এটা একটা অপশন, এটা হইল 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর 4 নাম্বারে হইল ভুয়া সম্পত্তি, অলিক সম্পত্তি অথবা অন্যান্য সম্পত্তি। অন্যান্য সম্পত্তির ভিতরে কি থাকতে পারে? বিলম্বিত বিজ্ঞাপন, অর্থাৎ যেই সম্পত্তিগুলা আসলে খরচ হয়ে গেছে এগুলো আর ফিরে আসবে, যেমন বিলম্বিত বিজ্ঞাপন যদি আমরা ধরি। ভুয়া সম্পত্তি কীরকম? একটা বড় একটা সাইনবোর্ড করলাম 20,000 টাকা দিয়ে, তো সাইনবোর্ডটাকে আমার 1 বছর থাকবে না, এটা অনেক বছর থাকবে। তো 1 বছর গেল, 1 বছরেরটা আমি হ্রাস করলাম যে আরও আমার 9 বছর চলবে, আমার টার্গেট 10 বছর। এইভাবে এগুলোকেও সম্পদ আকারে ধরা হয় অন্যান্য সম্পদ। এটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। এছাড়া প্রাথমিক খরচ থাকতে পারে, প্রাথমিক খরচ এটা থাকতে পারে। তো এই দুইটা থাকতে পারে কি? অন্যান্য সম্পদ বা ভুয়া সম্পত্তি অথবা অলিক সম্পত্তি। তো আমি আশা করি এই যে 4টা সম্পত্তির আইটেম দেখাইলাম, এই 4টাকে যোগ করলে হয় মোট সম্পত্তি। খুব সহজেই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা কি দেখাবো? চলতি মোট দায় দেখাবো, মোট দায় দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আমরা কিন্তু অলরেডি একেবারে শুরু থেকে শেষ পর্যায়ে চলে আসছি, এবং যারা দেখতেছেন তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে একেবারে ক্লিয়ার হবে আর্থিক অবস্থার বিবরণী।